নমস্কার। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হলো ব্লেন্ডেড লার্নিংয়ের বিভিন্ন মডেল, অ্যাপ্রোচ এবং অ্যাসপেক্টস। এই তিন রকমের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলতে গেলে আমাদের একটু বুঝে নিতে হবে যে ব্লেন্ডেড লার্নিং বলতে সাধারণভাবে আমরা কী বুঝি। ব্লেন্ডেড লার্নিং বলতে সাধারণভাবে যেটা বোঝায় সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অর এফেক্টিভ কম্বিনেশন অর ইন্টিগ্রেশন অফ অনলাইন এবং অফলাইন টিচিং লার্নিং প্রোগ্রাম। অর্থাৎ যদি টিচিং বা লার্নিং এই উভয় পন্থাতে সম্পন্ন হয়, অর্থাৎ অনলাইনে সম্পন্ন হয়, অনলাইনের পাশাপাশি অফলাইনেও সম্পন্ন হয়, কোনো একটা নির্দিষ্ট কোর্স কন্টেন্ট বা কোর্স কারিকুলামের জন্য যে অ্যাক্টিভিটি ডিজাইন করা হয় বা যে অ্যাসাইনমেন্ট ঠিক করা হয়, সেই অ্যাক্টিভিটি বা সেই অ্যাসাইনমেন্টগুলিকে যথার্থরূপে পরিচালন বা সম্পাদনের জন্য যখন ইন্টারনেট সিস্টেম বা সাইবারনেটিক টেকনোলজিকে যেমন একদিক দিয়ে ব্যবহার করা যাবে যদি ব্যবহার করা হয়, এবং পাশাপাশি যা ট্র্যাডিশনাল সিস্টেম অফ টিচিং অ্যান্ড লার্নিংয়ের যে বিষয়টি, অর্থাৎ গতানুগতিক পরম্পরাক্রমে যে টিচিং লার্নিং সিস্টেমের যে বিষয়টি চলছে সেটি যখন অনুশীলন করা হয় অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এবং অনলাইন অ্যাপ্রোচ বা ইন্টারনেট অ্যাপ্রোচকে যখন অ্যাট দ্য সেম টাইম ইউজ করা হচ্ছে কোনো একটি কোর্স কন্টেন্ট বা কোর্স কারিকুলামের জন্য, তখন সেই লার্নিংকে বা সেই টিচিংকে বা সেই এডুকেশনাল প্রোগ্রামকে সাধারণভাবে ব্লেন্ডেড প্রোগ্রাম বা ব্লেন্ডেড লার্নিং বা ব্লেন্ডেড টিচিং বলে উল্লেখ করা যায়। তো আজকে আমরা এই ব্লেন্ডেড লার্নিংয়ের যে সমস্ত মডেল, সেই মডেলগুলি সম্পর্কে সেই মডেলগুলি সম্পর্কে আলোচনা করব, এবং ব্লেন্ডেড লার্নিংয়ের যে সমস্ত অ্যাসপেক্টস রয়েছে সেই অ্যাসপেক্টসগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে শুরুতেই আলোচনা করতে হয় মডেলস অফ ব্লেন্ডেড লার্নিং। অ্যাকর্ডিং টু ক্রিস্টেনসেন, হর্ন এবং স্টেকার, এই ব্লেন্ডেড লার্নিং মডেল সম্পর্কে বলতে গিয়ে ওনারা বলেছেন রোটেশন মডেলের কথা, ফ্লেক্স মডেলের কথা। রোটেশন মডেল এ কী বিষয়কে ফোকাস করা হয়? এখানে বলা হয়েছে রোটেশন মডেল ফোকাসেস অন রোটেশন অফ লার্নিং পাথস, রোটেশন অফ লার্নিং মডালিটিস। এখানে রোটেশন মানে কি? একটা চক্র বা চক্রাবৃত্ত, বা এই যে চক্রাবৃত্ত বা চক্র, সেই চক্রের মধ্যে অনলাইন মডালিটি এবং অফলাইন মডালিটি, অনলাইন মেথোডোলজি, অফলাইন মেথোডোলজি, অনলাইন মেথোডোলজি, অনলাইন পাথ অফ ইনস্ট্রাকশন, একই রকম অফলাইন পাথ অফ ইনস্ট্রাকশন। এটি যখন রোটেশনাল, অর্থাৎ একটার পর একটা সম্পন্ন হবে বা সম্পন্ন করা হয়, তখন সেই মডেলটিকে বলা হয় যে রোটেশন মডেল। একটি সহজ উদাহরণ দিয়ে বিষয়টিকে অর্থবহ করে তোলার চেষ্টা করা হচ্ছে। ধরা যাক কোনো একটি কোর্স কন্টেন্ট বা কোর্স কারিকুলামের জন্য কিছু বিশেষ প্রকারের অ্যাসাইনমেন্ট বা অ্যাক্টিভিটি সেট করা হয়েছে। তো রোটেশন মডেল অনুসারে যদি ব্লেন্ডেড লার্নিংয়ের প্রোগ্রামটিকে পরিচালিত করা হয় বা পরিচালন করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথমে এরকম হতে পারে যে প্রথমে কোর্স কন্টেন্ট বা কোর্স নলেজগুলিকে অফলাইন মোডে বা ট্র্যাডিশনাল মোডে তাদেরকে শেখানো হলো, এবং তারপরেই ট্র্যাডিশনাল মডেলে যে সমস্ত বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে তাদেরকে শেখানো হলো, পড়ানো হলো, ইনস্ট্রাকশন দেওয়া হলো। ট্র্যাডিশনালে দেওয়ার পর ট্র্যাডিশনাল মেথডে দেখা যায় অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা, যেটি লার্নারদের কাছে অত্যন্ত জটিল বা জটিলতম হতে পারে। সেই সমস্যাগুলিকে মিনিমাইজ করার জন্য বা সেই সমস্যাগুলোকে আইসোলেট করার জন্য দেখা গেল সেই সিস্টেমে আবার একই সঙ্গে অনলাইন প্রোগ্রামিং বা অনলাইন অ্যাক্টিভিটির বিশেষ ব্যবস্থা করা হলো।
অর্থাৎ অনলাইন প্রথমে অফলাইন, তারপরে অনলাইন, আবার পরবর্তীতে আবার অফলাইন, আবার অনলাইন। এই রকমভাবে যখন একটা চক্রবৃত্তের মতো করে বা মধ্য দিয়ে যখন কোনো একটি কোর্স কন্টেন্টের অ্যাক্টিভিটি বা অ্যাসাইনমেন্টগুলি সম্পাদন করা হয়, তখন সেটিকে রোটেশনাল মডেল বলে উল্লেখ করা হয়। এরপরে আরেকটি বিষয় হতে পারে, কোনো একটি কোর্স কন্টেন্টের পরিপ্রেক্ষিতে প্রথমে অনলাইন অ্যাক্টিভিটিস, অনলাইন ইনফরমেশান, অনলাইন নলেজ ইত্যাদি দিয়ে দেওয়া হলো। তারপরে সেগুলিকে ট্র্যাডিশনাল ক্লাসরুমে সেটিকে আরও গভীরভাবে, আরও বিশদভাবে সেগুলি নিয়ে চর্চা করা হলো। তাহলে দেখা যাবে সেক্ষেত্রে তার ডিসকাশন বা ইন্টারাকশান বা পার্টিসিপেশন রেট অনেকটাই বেড়ে যাচ্ছে। এইভাবে প্রথমে অনলাইন, তারপরে অফলাইন, আবার অনলাইন, তারপর অফলাইন, এইভাবে একটা সিকোয়েন্সিয়ালি যখন অ্যাক্টিভিটিগুলি চলবে, সে অ্যাক্টিভিটিগুলি টিচিং রিলেটেড হতে পারে, সে অ্যাক্টিভিটিগুলি লার্নিং রিলেটেড হতে পারে, সে অ্যাক্টিভিটিগুলি কমিউনিকেশান রিলেটেড হতে পারে, সে অ্যাক্টিভিটিগুলি অ্যাসেসমেন্ট রিলেটেড হতে পারে। এইভাবে যখন টিচিং লার্নিং সিস্টেম বা লার্নিংয়ে যে প্রসেসটি সম্পন্ন হয়, তখন সেই মডেলটি যে এই কাজগুলিকে সমর্থন করে যে মডেলটি, সে মডেলটিকে সাধারণভাবে রোটেশনাল মডেল বলে উল্লেখ করা হয়ে থাকে। দ্বিতীয় যে মডেলটি, সে মডেলটির নামকরণ রয়েছে এই রকমভাবে ফ্লেক্স মডেল। ফ্লেক্স মডেল কী বিষয়ে ফোকাস করে থাকে? এখানে বলা হয়েছে স্টুডেন্টস কাস্টমাইজেশন অফ লার্নিং শিডিউল, ফ্লুইড লার্নিং নিডস। এখানে বলা আছে কাস্টমাইজেশন অফ লার্নিং শিডিউল। কথাটির অর্থ কী? কথাটির অর্থ হচ্ছে এরকম, লার্নাররা কখন লার্ন করতে চায়, কোন বিষয়টা লার্ন করতে চায়, কখন শিখতে চায়, কোন বিষয়টা শিখতে চায়, কতটা শিখতে চায়, সেই সম্পর্কে একটি স্পেসিফিক একটা টাইম ফ্রেমওয়ার্ক বা একটা টাইম শিডিউল বা একটা টাইম সিকোয়েন্স কিন্তু লার্নার প্রোভাইড করতে পারে। এবং সেই টাইম শিডিউল বা টাইম সিকোয়েন্সের উপর ভিত্তি করে ঠিক করা যেতে পারে বা ঠিক করা হয় যে অনলাইন মেথোডোলজি অ্যাপ্লিকেবল হবে নাকি অফলাইন মেথোডোলজি হবে। কারণ এখানে আমাদের মনে রাখা দরকার, যখনই লার্নারদের নিজস্ব চয়েস বা নিজস্ব যে নিডস, অর্থাৎ যখন যেটা তারা অ্যাকাডেমিক রিলেটেড বিষয় জানতে চাইবে, সেই চাওয়া বা সেই প্রয়োজনকে যদি পূরণ করতে হয়, আমরা জানি ভৌগোলিক বৈচিত্র্যতা থাকার জন্য বা বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সুতরাং সেক্ষেত্রে সকল শিক্ষার্থীদের মধ্যে একটি ভৌগোলিক দূরত্ব এর বিষয়টি আমরা কিন্তু দেখতে পাই। ভৌগোলিক দূরত্বের ফলে যখন ইচ্ছা তখন সেটি ট্র্যাডিশনাল মডালিটিসকে মেনটেন করে ট্র্যাডিশনাল ক্লাসরুমে কিন্তু সেই ধরনের কাজগুলি পরিচালনা করা সম্ভব নয়। এমতো পরিস্থিতিতে অ্যাকাডেমিক সেক্টরের যে সমস্ত রেসপন্সিবল স্টেক হোল্ডার বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, সেই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি প্রথমে লার্নারদের কাছ থেকে তাদের চয়েস এবং প্রয়োজনগুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করবেন এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে সেই স্টেক হোল্ডার বা সেই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি লার্নিংয়ের শিডিউল ডিজাইন করবেন। তাহলে কিসের ভিত্তিতে শিডিউল ডিজাইন হবে? লার্নারদের নিডস এবং তার চয়েসের উপর ভিত্তি করে লার্নিং শিডিউলটা তৈরি করা হবে। এই যে লার্নিং শিডিউল তৈরি করা হলো, সেই শিডিউলেই টিচিং লার্নিং অ্যাক্টিভিটিটা সম্পন্ন হবে। এই যে মডেল, এই মডেলটিকে বলা হচ্ছে ফ্লেক্স মডেল। অর্থাৎ সহজ করে যদি বলা যায়, ইংরেজি ফ্লেক্সিবিলিটি শব্দটিকে রিপ্রেজেন্ট করছে ফ্লেক্স মডেল। ফ্লেক্স মডেলে ফ্লেক্সিবিলিটি অধিক পরিমাণে আমরা দেখতে পাই। এখানে স্টুডেন্টস কাস্টমাইজেশন, মানে স্টুডেন্টস যখন চাইবে, যেমন চাইবে, যেরকম চাইবে সেরকম কাস্টমাইজেশন, সেজন্য এটিকে বলা হচ্ছে ফ্লুইড লার্নিং। ফ্লুইড লার্নিং কেন? কারণ সে যতটা জানতে চাইছে, যেভাবে জানতে চাইছে, যতটুকু জানতে চাইছে, সেই বিষয়টিকে ফোকাস করা হয় এবং তার ভিত্তিতে অনলাইন এবং অফলাইন মডালিটিসকে সেট করা হয় বা লার্নিংয়ের মেকানিজমকে সেট করা হয়। সেজন্য এই ধরনের কথা বলা হয়েছে। তৃতীয় গুরুত্বপূর্ণ মডেল সম্পর্কে ক্রিস্টেনসেন, হর্ন এবং স্টেকার 2013-তে যে বিষয়গুলি সম্পর্কে বলেছেন তা হলো এরকম: আলা কার্তে মডেল। আলা কার্তে মডেলটা কি?
এই মডেলের মূল আলোচ্য বিষয় হচ্ছে সেলফ ব্লেন্ডেড মডেল। এটি হচ্ছে কি, এটি হচ্ছে সেলফ ব্লেন্ডেড। এই যে ব্লেন্ডিং, অফলাইন এবং অনলাইনে যে ব্লেন্ডিং, এটি কে করবে? লার্নার যখন নিজের থেকে করবে, লার্নার অপশান দেবে আমি এখন অনলাইনে আমি বিষয়টা শিখতে চাই, তিনি অপশান দেবেন আমি এখন এই কন্টেন্টটাকে আমি অফলাইনে আমি শিখতে চাই। অর্থাৎ এই যে ব্লেন্ডিংয়ের বিষয়টি, সেটি অথরিটি কনসেন্ট্রেড হবে না বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সেন্ট্রিক হবে না কিংবা শিক্ষক কেন্দ্রিক হবে না। এখানে লার্নার নিজের মতো করে সেই বিষয়টিকে ব্লেন্ড করবে। অর্থাৎ তিনি কতটুকু অনলাইনে শিখবেন, তিনি কীভাবে অনলাইনে শিখবেন, কতটুকু তিনি অফলাইনে শিখবেন, তিনি কখন অনলাইনে শিখবেন, কিভাবে তিনি অনলাইনে শিখবেন, কিভাবে ইনফরমেশন প্রসেসিং করবেন, ইত্যাদি যাবতীয় যে বিষয়গুলি, সমস্ত বিষয়গুলিকে তিনি নিজের পছন্দ মতো, নিজের চয়েস অনুসারে তিনি সেই বিষয়গুলিকে ঠিক করবেন এবং অনলাইন এবং অফলাইনের মধ্যে এফেক্টিভ ব্লেন্ডিং তিনি করবেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আলা কার্তে মডেলের মধ্যে, সেটি হচ্ছে স্টুডেন্টস ডিসিশন ফর সাপ্লিমেন্ট অফ এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস। সিদ্ধান্ত কে নেবে? শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে এবং শিক্ষার্থীদের সেই সিদ্ধান্তর উপর ভিত্তি করেই একাডেমিক কাজগুলি সম্পন্ন হবে। অর্থাৎ আলা কার্টে মডেলের মধ্যে এটি হচ্ছে প্রধান বিবেচ্য বিষয়, সেটি হচ্ছে ডিসিশন মেকারের আসনে বসে আছে শিক্ষার্থীরা। স্টুডেন্টস উইল ডিসাইড হুইচ মডেল, হুইচ মডালিটিস উইল বি দ্য বেনিফিশিয়ারি মডেল। তারা ঠিক করে দেবে, তারা ঠিক করবে যে কোন মডেলটা, কোন বিষয়টা কার্যকরী হবে বা তাৎপর্যপূর্ণ হবে। সেজন্য এই মডেলের একটি গুরুত্বপূর্ণ শব্দ বা এই গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা, সেটি হচ্ছে সেলফ বেসড, সেলফ ব্লেন্ডেড মডেল। এটিকে সেলফ ব্লেন্ডেড মডেল বলা হচ্ছে, যে মডেলটি সম্পূর্ণভাবে স্টুডেন্টসের ডিসিশানের উপর বেস করে কিন্তু গড়ে ওঠে। এবং এই ডিসিশান কিসের ভিত্তিতে নেবে, কোন বিষয়ে ডিসিশান তারা দেখাবে বা গ্রহণ করবে, এখানে বলা হচ্ছে কী ধরনের এডুকেশনাল এক্সপিরিয়েন্স প্রোভাইড করা হবে। অর্থাৎ টিচার কিংবা কোনো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কোন কোন বিষয়ে এডুকেশনাল এক্সপিরিয়েন্সগুলো প্রোভাইড করবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজটি কিন্তু এই স্টুডেন্টরা করবে। এইটি হচ্ছে আলা কার্তে মডেলের মূল বক্তব্য। এরপরে যে মডেলটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে এনরিচড ভার্চুয়াল মডেল। এখানে শব্দের মধ্যেই উত্তর রয়েছে যে এটি হচ্ছে ইন্টারনেট সিস্টেম বা অনলাইন সিস্টেমের মাধ্যমে কাজগুলিকে করা হবে এবং সেগুলো মূলত অত্যন্ত উচ্চ পর্যায়ের কাজগুলি, অ্যাডভান্স লেভেলের নলেজ বা ইনফরমেশনকে প্রোভাইড করার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে স্টুডেন্টস অনলাইন লার্নিং, এটি কোথায় ফোকাস করে থাকে? এটি মূলত অনলাইন লার্নিং, ছাত্রদের অনলাইন লার্নিংয়ের বিষয়টিকে এই মডেলে কিন্তু প্রত্যক্ষভাবে ফোকাস করা হয়েছে বা প্রত্যক্ষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে স্টুডেন্টস নলেজ স্প্লিট ইন ফর্ম স্কুল ক্যাম্পাস, নর্মাল স্কুল ক্যাম্পাস, অর্থাৎ নর্মাল ট্র্যাডিশনাল যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি বা ট্র্যাডিশনাল যে ক্লাসরুম, সে ট্র্যাডিশনাল ক্লাসরুম থেকে বের করে অনলাইন সিস্টেমে যাতে লার্নাররা লার্ন করতে পারে, স্টুডেন্টরা লার্ন করতে পারে, নলেজ গ্যাদার করতে পারে, সেই বিষয়টিকে কিন্তু এই মডেলে প্রত্যক্ষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এনরিচড ভার্চুয়াল মডেল। এরপরে আমরা আলোচনা করব যে অ্যাকর্ডিং টু হর্ন অ্যান্ড স্টেকার 2013-তে বলেছেন ব্লেন্ডেড লার্নিং ইজ কনসিডার্ড অ্যাজ, কীভাবে কনসিডার করা হচ্ছে? এখানে বলা হচ্ছে সাস্টেইনিং ইনোভেশন। সাস্টেইনিং ইনোভেশন এর অর্থ কী? যে রিলেটেড টু আউটসাইড অফ ক্লাস, যেটাকে অনলাইন সিস্টেম আমরা বলতে পারি, অনলাইন ক্লাসের কথা বলা হয়েছে। সাস্টেইনিং ইনোভেশন এবং 2 নম্বর বিষয়টি কি? ডিসরাপটিভ ইনোভেশন। এরকম তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, ডিসরাপটিভ ইনোভেশন, যেটি হচ্ছে কি, যেটি রিলেটেড টু ইনসাইড অফ ক্লাস, অর্থাৎ ট্র্যাডিশনাল ক্লাসরুমের সাথে সম্পর্কযুক্ত। আর হাইব্রিড ইনোভেশন, যেটি বলা হচ্ছে এই দুটোর কম্বিনেশন অফ সাস্টেনিং ইনোভেশন অ্যান্ড ডিসরাপটিভ ইনোভেশন। এখানে হর্ন এবং স্টেকার এই হাইব্রিড যে ইনোভেশন সেইটিকেই ব্লেন্ডেড বলে উল্লেখ করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে সাস্টেইনিং ইনোভেশনে কী করা হয়? ফোকাসেস অন ইউজ এক্সিস্টিং প্রোডাক্টস অ্যান্ড প্যারাডাইমস টু ডাইরেক্ট এক্সপিরিয়েন্সেস টু স্টুডেন্টস। এক্সিস্টিং যে সমস্ত প্রোডাক্ট এবং প্যারাডাইমসগুলো রয়েছে সেইগুলিকে, অর্থাৎ যে নলেজ বা বিষয়বস্তুগুলি রয়েছে, জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, সেগুলি লার্নারদের কাছে পৌঁছানোর কথা বলা হয় যে নলেজ বা জ্ঞানগুলি সাধারণত আউটসাইড ক্লাস রিলেটেড হয়,
কারিকুলাম রিলেটেড নয়। একই রকমভাবে ডিসরাপটিভ যেটা ইনোভেশন সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে ফোকাসেস অন ওল্ড প্যারাডাইম টু রিচ স্টুডেন্টস এক্সপিরিয়েন্স, অর্থাৎ রিলেটেড টু ইনসাইড অফ ক্লাস। ক্লাসরুমের মধ্যে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলির মধ্য দিয়ে নলেজ বা এক্সপিরিয়েন্স গ্যাদার করা হয় সেটিকে বলা হচ্ছে ওল্ড প্যারাডাইম বা এটিকে বলা হচ্ছে ডিসরাপটিভ ইনোভেশন। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, নতুনের পাশাপাশি পুরনোকেও যথার্থভাবে কম্বাইন করা হচ্ছে হাইব্রিড ইনোভেশনে। তাই ব্লেন্ডেড লার্নিং মডেলটিকে স্টেকার এবং হর্ন কিন্তু যে হিসেবে বলা হয়েছে সেটি হচ্ছে হাইব্রিড ইনোভেশন, যেখানে কিন্তু এই সাস্টেনিং ইনোভেশন এবং ডিসরাপটিভ ইনোভেশন এই দুটোকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আমরা আলোচনা করব অ্যাপ্রোচেস অফ ব্লেন্ডেড লার্নিং। কী কী অ্যাপ্রোচ রয়েছে? অ্যাপ্রোচের মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি সিনক্রোনাস ভার্চুয়াল লার্নিং, অ্যাসিনক্রোনাস ভার্চুয়াল লার্নিং, সেলফ পেস অ্যাসিনক্রোনাস লার্নিং, হাইব্রিড ইনোভেশন। এই যে 4 রকমের অ্যাপ্রোচের কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিনক্রোনাস ভার্চুয়াল লার্নিং বলতে আমরা সাধারণভাবে কি বুঝি? অর্থাৎ যখন যে ভার্চুয়াল লার্নিং বা লার্নিং থ্রু ইন্টারনেট সিস্টেম এর যে বিষয়টি বা অনলাইন সিস্টেমের মাধ্যমে যখন এটি লার্নিং সম্পন্ন হচ্ছে এবং এই যে কমিউনিকেশানের যে কাজটি, অর্থাৎ টিচার এবং লার্নারের মধ্যে যে কমিউনিকেশান, সে কমিউনিকেশানের কাজটি যখন অ্যাট দ্য সেম টাইম ঘটবে, শিক্ষক মহাশয় সরাসরি সেখান থেকে ইন্টারাকশান করছেন, মেসেজ সেন্ড করছেন, সেই মেসেজটিকে লার্নাররা স্বতঃস্ফূর্তভাবে অ্যাট দ্য সেম টাইম রিসিভ করতে পারছে এবং ইনফরমেশান রিসিভ করছেন এবং রিসিভ করার পরিপ্রেক্ষিতে লার্নাররা সেই বিষয়ে কিন্তু ফিডব্যাক প্রোভাইড করছে। এইভাবে যখন ইনস্ট্যান্ট ইমিডিয়েটলি টিচারের যে স্টিমুলেশন বা টিচারের যে ইনফরমেশান সেন্ডিং এর পরিপ্রেক্ষিতে রেসপন্স বা সেন্সেশন বা ফিডব্যাক যখন ইনস্ট্যান্ট প্রোভাইড করছে লার্নাররা, এরকম যে মডেল বা এই ধরনের অ্যাক্টিভিটি যে মডেলে বা যে জায়গায় আমরা বিশেষভাবে দেখতে পাই সেইটিকেই সাধারণভাবে বলা হচ্ছে সিনক্রোনাস ভার্চুয়াল লার্নিং। তার মাধ্যমে যে লার্নিং হয়ে থাকে সেটি হচ্ছে সিনক্রোনাস ভার্চুয়াল লার্নিং। অ্যাসিনক্রোনাস ভার্চুয়াল লার্নিংয়ে কী বলা হচ্ছে? এখানে কিন্তু একটা সময়ের ব্যবধান আমরা দেখতে পাই। শিক্ষক মহাশয় কিছু নলেজ বা এক্সপেরিয়েন্স বা যেটিকে বলা হচ্ছে ইনস্ট্রাকশান সেগুলিকে এনকোডেড মেসেজ রূপে লার্নারের কাছে পৌঁছে দেয়। লার্নার সেটিকে ডিকোড করার জন্য কিছু সময় নেয় এবং সেই সময় নেওয়ার পরে কিছু সময়ের ব্যবধানে কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর সেই ইনফরমেশান বা মেসেজগুলিকে ডিকোড করে সেই লার্নার কিন্তু রেসপন্স করেন বা ফিডব্যাক প্রোভাইড করেন। এইভাবে যখন একটি সময়ের গ্যাপকে ফোকাস করে অনলাইনের মাধ্যমে, ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে, ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে লার্নারের লার্নিং সম্পন্ন হয়, তখন সেইটিকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ভার্চুয়াল লার্নিং। এরপরে যেটাকে বলা হচ্ছে সেলফ পেসড অ্যাসিনক্রোনাস। এই যে অ্যাসিনক্রোনাসের বিষয়টি আমরা আলোচনা করলাম, সেই কাজটি যখন লার্নার তার নিজের চয়েস মতো করবে, টিচারের চয়েস মতো হবে না, লার্নার যখন নিজের চয়েস মতো করবে মানে তার যদি মনে হয় যে সে কোন মডালিটিস ফলো করবে, যেমন আমরা বলতে পারি ইমেইল, আমরা যেমন বলতে পারি ভিডিও কনফারেন্সিং কিংবা অডিও কনফারেন্সিং কিংবা ব্লগ রাইটিং, এই ধরনের যে সমস্ত ফিডব্যাক সিস্টেমগুলি রয়েছে, হ্যাঁ, সেই ফিডব্যাক সিস্টেমগুলিতে কোন ফিডব্যাক সিস্টেমগুলি অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং ছাত্রদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, সেই বিষয়ে লার্নার কিন্তু তাদের নিজস্ব যে সমস্ত ক্যাপাসিটি, নিজস্ব যা পোটেনশিয়ালিটি, নিজের যা অ্যাসপিরেশন, তার উপর ভিত্তি করে কিন্তু অ্যাসিনক্রোনাসের মেকানিজম যেমন ঠিক করবেন, অ্যাসিনক্রোনাসের পরিপ্রেক্ষিত যেমন ঠিক করবেন, অ্যাসিনক্রোনাসে কতটুকু কন্টেন্ট তারা অর্জন করবে, কন্টেন্ট সম্পর্কিত নলেজ গ্যাদার করবেন ইত্যাদি সমস্ত বিষয়গুলি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এরপরে যেটিকে বলা হচ্ছে হাইব্রিড ইনোভেশন। এখানে ব্লেন্ডেড লার্নিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হচ্ছে হাইব্রিড ইনোভেশন, অর্থাৎ ইনক্লুশন অফ আউটসাইড অ্যাক্টিভিটি, আউটসাইড অফ ক্লাস অ্যান্ড ইনসাইড অফ ক্লাস। অর্থাৎ সেই সমস্ত নলেজ বা এক্সপিরিয়েন্সগুলিকে যেমন লার্নারদের কাছে পৌঁছে দেওয়া হয় যেগুলি মূলত ট্র্যাডিশনাল ক্লাসরুম এনভায়রনমেন্টে
লার্নাররা ডাইরেক্টলি ইন্টারাকশনের মাধ্যমে শিখে থাকে। সেই বিষয়গুলিকে যেমন একদিকে চর্চা করা হয়, সেগুলিকে নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়, যেখানে পুরনো যে সমস্ত জ্ঞান বিদ্যা রয়েছে সেগুলি নিয়ে যথার্থভাবে অনুশীলন করা হয়, তাদের মূল্য বিচার করার চেষ্টা করা হয় বা মূল্য অনুশীলন করার চেষ্টা করা হয়। পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিষয়গুলি, যে জ্ঞান বা অভিজ্ঞতাগুলি বা যে তথ্য বা ইনস্ট্রাকশনগুলি নর্মাল কারিকুলামের মধ্য দিয়ে, পঠন পাঠনের মধ্য দিয়ে লার্নারদেরকে শেখানো হয় না। যে বিষয়গুলি শিখতে গেলে অবশ্যই আউটসাইড ক্লাসের বাইরে কোনো জায়গা বা কোনো সোর্স থেকে শেখা যেতে পারে বা শেখা যায়, সেই বিষয়গুলিকে সাধারণভাবে বলা হয় যে সাস্টেইনিং ইনোভেশন। অর্থাৎ সাস্টেইনিং ইনোভেশন এবং ডিসরাপটিভ ইনোভেশন দুটোর কম্বিনেশন হচ্ছে হাইব্রিড ইনোভেশন। এই হাইব্রিড ইনোভেশন অ্যাপ্রোচটি আমরা ব্লেন্ডেড লার্নিংয়ের ক্ষেত্রে আমরা বিশেষভাবে দেখতে পাই। এরপরে আমরা দেখব যে কী অ্যাসপেক্টস রয়েছে, ব্লেন্ডেড লার্নিংয়ের কী অ্যাসপেক্টস রয়েছে। একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে ইনক্লুশন অফ ইন্টারনেট অ্যান্ড ডিজিটাল মিডিয়া। ইন্টারনেট সিস্টেম, আমরা জানি ইন্টারনেট সিস্টেম হচ্ছে মেসেজ ক্যারি করা বা ডেটা ক্যারি করা বা ফরওয়ার্ড করার একটি গুরুত্বপূর্ণ মেকানিজম বা একটা টেকনিক বা টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে বা সাইবারনেটিক্সের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, যার আলোচনার মাধ্যমে এই অনলাইন প্রোগ্রামিং বা অনলাইন অ্যাক্টিভিটিসগুলো সাধারণভাবে সম্পন্ন হয়ে থাকে। অনলাইনের যে এক্সিস্টেন্স বা অনলাইনের যে শব্দটি বা কার্যক্রমটি, সেটিকে বাস্তবায়িত করার জন্য ইন্টারনেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পাশাপাশি এখানে বলা হচ্ছে ডিজিটাল মিডিয়া, অর্থাৎ সেই সমস্ত মিডিয়ামগুলি ডাইরেক্টলি কন্ট্রোলড অর রেগুলেটেড বাই ইন্টারনেট সিস্টেম। এই যে ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে যে সমস্ত মিডিয়াগুলো অপারেট হয়, সেই মিডিয়াগুলোকে ডিজিটাল মিডিয়া বলে উল্লেখ করা যেতে পারে। সেই ডিজিটাল মিডিয়া এবং ইন্টারনেট সিস্টেমের অ্যাপ্রোপ্রিয়েট ইনক্লুশন কিন্তু আমরা ব্লেন্ডেড লার্নিংয়ে দেখতে পাই। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস বা বিবেচ্য বিষয়। এরপরে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস রয়েছে, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার মেডিয়েটেড ইনস্ট্রাকশন। আমরা জানি কম্পিউটিং ডিভাইস হিসেবে কম্পিউটারের গুরুত্ব ব্লেন্ডেড লার্নিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। তাহলে কম্পিউটার মেডিয়েটেড মানে কম্পিউটার মধ্যস্থতার মাধ্যমে, কম্পিউটারের মনিটরিংয়ের মাধ্যমে, কম্পিউটারের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে এই ব্লেন্ডেড লার্নিংয়ের প্রোগ্রামিংটা বা ব্লেন্ডেড লার্নিংয়ের কাজটি কিন্তু সম্পন্ন হয়। সেই জন্য এখানে বলা হচ্ছে কম্পিউটার মেডিয়েটেড যে ইনস্ট্রাকশন প্রসিডিওর বা ইনস্ট্রাকশনের যে অ্যাক্টিভিটিগুলি, সেগুলো কিন্তু এই ব্লেন্ডেড লার্নিংয়ে কিন্তু আমরা দেখতে পাই। এরপরে যেটাকে বলা হচ্ছে ইনক্লুশন অফ ফেস টু ফেস ইনস্ট্রাকশন অ্যান্ড এডুকেশনাল টেকনোলজি। এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের সাথে প্রত্যক্ষ যে ফেস টু ফেস যে ইনস্ট্রাকশন, যেটি সাধারণভাবে আমরা ট্র্যাডিশনাল ক্লাসরুম সিস্টেমে দেখতে পাই, সে ট্র্যাডিশনাল ক্লাসরুমের সাথে সাথে বা ফেস টু ফেস ইনস্ট্রাকশনের সাথে সাথে এডুকেশনাল টেকনোলজির যে সমস্ত ক্রিটিক্যাল বা ওয়েল ডিফাইন্ড যে সমস্ত অ্যাসপেক্টস রয়েছে, সেগুলির যথার্থ ইনক্লুশন কিন্তু আমরা এই ব্লেন্ডেড লার্নিংয়ের ক্ষেত্রে দেখতে পাই, যা এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। এরপরে যেটি বলা হয়েছে অনলাইন ইন্টারঅ্যাক্টিভ কোলাবোরেশন। অনলাইন ইন্টারঅ্যাক্টিভ কোলাবোরেশন কি? এখানে কিন্তু অনলাইনে ইন্টারাকশান করা হয় এবং অনলাইনে কিন্তু কোলাবোরেশন করা হয়। লার্নার এবং টিচারের মধ্যে কোলাবোরেশন এবং ইন্টারাকশানের কাজটি কিন্তু থ্রু ইন্টারনেট সিস্টেম বা সাইবার টেকনোলজির মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েটলি পরিচালিত হয়ে থাকে। এটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ, যেটি ব্লেন্ডেড লার্নিং আমরা স্পষ্টভাবে আমরা দেখতে পাই। এরপরে যেটি নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, এমন একটি বিবেচ্য বিষয়, সেটি হচ্ছে স্টুডেন্টস কাস্টমাইজড লার্নিং শিডিউল। স্টুডেন্টস নিজের মতো করে লার্নিংয়ের শিডিউল সেট করবে, লার্নিংয়ের বিষয়বস্তু সেট করবে তার নিজের পছন্দ অনুসারে, নিজের প্রয়োজন অনুসারে। এই প্রয়োজন এবং পছন্দের উপর ভিত্তি করে তারা যেহেতু তাদের লার্নিং শিডিউলটাকে সেট করবে, কী বিষয় শিখবে, কখন শিখবে, কতটা শিখবে, কিভাবে প্রসেস করবে ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যাতে শিক্ষার্থীদের একটি অধিকার থাকে, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা বা সেই অধিকারকে মান্যতা দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু ব্লেন্ডেড লার্নিংয়ে আমরা স্পষ্টভাবে
দেখতে পাই। এরপরে যে অ্যাসপেক্টসগুলি রয়েছে সেটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ফর্মাল ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস বা অনলাইন সিস্টেম। অনলাইন সিস্টেম থ্রু ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে হয়ে থাকে, সে অনলাইন সিস্টেম এবং ফর্মাল যে ট্র্যাডিশনাল ক্লাস, সে ক্লাসের মধ্যে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইন্টিগ্রেশন করার কাজটি এই ব্লেন্ডেড লার্নিং আমরা দেখতে পাই। এরপরে যেটি বলা হয়েছে ইউটিলাইজেশন অফ ওয়েব মডিউলস। বিভিন্ন রকমের ওয়েব মডিউল থাকে। ওয়েব মডিউলগুলো কি না, তো বিভিন্ন রকমের ওয়েব কন্টেন্ট, যে কন্টেন্টগুলি ব্লগ আকারে পাওয়া যেতে পারে, যে কন্টেন্টগুলি কোনো অডিও আকারে পাওয়া যেতে পারে, যে কন্টেন্টগুলি কোনো ভিডিও আকারে পাওয়া যেতে পারে। এই যে অডিও কন্টেন্টগুলি, সে অডিও রিসোর্সগুলি, সেগুলিকে সাধারণভাবে ওয়েব মডিউলস বলা হয়েছে। ব্লেন্ডেড লার্নিং হলো এমন একটি মেকানিজম, লার্নিংয়ের মেকানিজম, যে মেকানিজমে এই ওয়েব মডিউলসগুলোকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ করা হয়। এই অ্যাপ্রোপ্রিয়েট ইউটিলাইজেশনের জায়গাটি আমরা কিন্তু ব্লেন্ডেড লার্নিংয়ের ক্ষেত্রে আমরা সব স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে যে বিষয়টির কথা বলা হয়েছে, যেটি একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, বিষয়টি হচ্ছে ইনক্লুশন অফ সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস সিস্টেম ইন লার্নিং। অলরেডি আমরা এটি বিষয় নিয়ে আলোচনা করেছি। সিনক্রোনাসের যে পলিসিস বা প্রিন্সিপালসগুলো রয়েছে, সিনক্রোনাস মেকানিজমের যে সমস্ত স্টাইলগুলি রয়েছে, একই রকমভাবে অ্যাসিনক্রোনাস মেকানিজমের যে সমস্ত স্টাইল বা টেকনিকগুলো রয়েছে, সেগুলির উপযুক্ত ইনক্লুশন আমরা শিখনের ক্ষেত্রে বিশেষ রূপে দেখতে পাই, যেটি ব্লেন্ডেড লার্নিংয়ের অ্যাপ্রোচের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হিসেবে যেমন গুরুত্ব পেয়েছে, পাশাপাশি বা প্রতিষ্ঠিত হয়েছে, পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হিসেবে গুরুত্ব পেয়েছে। তাই আমরা বলতে পারি এই সমস্ত অ্যাসপেক্টগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে এই বিষয়গুলি শুনলেন। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম ব্লেন্ডেড লার্নিংয়ের অ্যাসপেক্টস, অ্যাপ্রোচ, এই সমস্ত এবং মডেলস, এই সমস্ত বিষয়গুলি নিয়ে চর্চা করলাম। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে, জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ।